প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি খলিলুর রহমান, তিনাকে ভারত ডেকে পাঠিয়েছেন। মানে ভারত আসবে না, বলেছে আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? আপনার সাথে সলা পরামর্শ আছে। তিনি এখন ভারতে যাচ্ছেন। ভারতে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে সেটা আপনাদেরকে বলবে। কিন্তু আমরা যারা খোঁজ খবর রাখি তারা জেনেছি যে ভারত উনাকে একটু সাবধান বাড়ি দেওয়ার জন্য ডেকেছেন। বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে সলা পরামর্শ আছে। ওনার সাথে কি পরামর্শ? পরামর্শটি হচ্ছে, গত কদিন থেকে, কয়েক মাস থেকে আপনারা যদি দেখেন, পাকিস্তানের অ্যাডমিরাল, যিনি নৌবাহিনীর কমান্ডার, তিনি বাংলাদেশে এসছেন। পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান, তিনি বাংলাদেশে এসছেন। লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ, এই দুইটি দলের প্রধান বা উপপ্রধানরা বাংলাদেশে এসছেন। তাদের কোনো ভিসাও নিতে হয়নি, ঢাকা এয়ারপোর্টে এসছেন, সিলমারি দিয়ে তাদেরকে মামার বাড়িতে ঢুকানো হয়েছে। এর মধ্যে দিল্লিতে লাল কেল্লার কাছাকাছি জায়গায় একটি বোমা হামলা হয়েছে, যেখানে 13 জন মানুষ মারা গিয়েছে, 9 জন স্পট ডেড, পরবর্তীতে আরো 3 জন মারা যায়, তাও 4 জন, মোট 13 জন মানুষ মারা যায়। এদিকে ইসলামাবাদেও একটি হামলা হয়েছে, সেই হামলায় 12 জন লোক ইনস্ট্যান্টলি মারা যায়। এখন এই 12 জন লোকের মধ্যে 12 জন লোককে যারা হত্যা করেছে তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। তারাই তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি সংগঠন রয়েছে, যারা পাকিস্তানটিকে তালেবানের মতো, অর্থাৎ আফগানিস্তানের মতো একটি গুহা রাষ্ট্র বানাতে চায়, যে অন্ধকার রাষ্ট্র, আয়ামে জাহেলিয়াত বানাতে চায়। সেই জন্য এই পাকিস্তানের উপরে নানানভাবে বোমা হামলা করছে, হত্যা করছে, যুদ্ধ করছে। কদিন আগে আপনারা দেখলেন পাকিস্তান এই কাবুলে হামলা চালিয়েছে, কাবুল পাকিস্তানে হামলা চালিয়েছে। তার মানে হচ্ছে ওই মামা বাগনার মধ্যে বিশাল একটা যুদ্ধ চলছে। একটা সময় ছিল, আমরা দেখেছি এই পাকিস্তানে আফগানিস্তানের সমস্ত জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হতো। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল আফগানিস্তানের মানুষের যুদ্ধে ট্রেনিং দেওয়ার ক্ষেত্র। অস্ত্র দিত পাকিস্তান, বাইরে থেকেও আসতো, কিন্তু সেটা পাকিস্তানের ভেতর দিয়েই আসতো। খাবার দিতেন তারা, শিক্ষা দিতেন তারা, ট্রেনিংও দিতেন তারা। এই আফগানিস্তানি পরবর্তীতে তালেবানি বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র কায়েম করলো, আর এখন তারা পাকিস্তানকেও খেয়ে ফেলতে চাচ্ছে। পাকিস্তানকে খেয়ে তালেবানি স্টাইলে এই পাকিস্তান রাষ্ট্রকেই তারা ডেলে সাজাতে চায়, অথবা তারা পাকিস্তানের একটি অংশ নিয়ে একটি তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায়। সেই জন্য তারা হামলা চালিয়েছে, তারা স্বীকার করেছে। কিন্তু দিল্লিতে যে হামলাটি হয়েছে, এটির দায় কিন্তু কেউ স্বীকার করেনি। আপনারা জানেন যে লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ আগে বলেছিল যে আমরা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণ করব ভবিষ্যতে। এই পূর্বাঞ্চলীয় সীমান্ত বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। তার মানে এখন বাংলাদেশের সীমান্তটি বাঙালিদের দখলে নয়, বাংলাদেশের দখলে নয়, এখন পাকিস্তানের হাতে চলে গিয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্যই এই নিরাপত্তা উপদেষ্টাকে ভারতে ডেকে নেওয়া হচ্ছে, যে হাজিরা দিয়ে আসো, বলে আসো তুমি কি করছো, তোমার দেশ কি করছে। লস্করে তৈয়বা, জয়শে মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন তোমার দেশে কেন? তারা কেন প্রতিনিয়ত তোমার দেশে মামা ভাইগনার মতো, মামার বাড়ির মতো বিনার বিষয় চলে এসছে, এসে এই কর্মকাণ্ড চালাচ্ছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে? এর কারণটা কি? এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা পত্রিকায় দেখেছেন, স্টেটমেন্টে শুনেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামে যে বাটপার মন্ত্রী, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং চাঁদাবাজি মন্ত্রী, সেই মন্ত্রী বলেছে যে 8 থেকে 9 হাজার তরুণকে অস্ত্রের ট্রেনিং দিবে। কারণ তিনি বলছেন জিওপলিটিক্যালি আমরা যেখানে, আমাদের সেখানে যুদ্ধ করা লাগতে পারে। তার মানে আমাদের যুদ্ধ করার মতো দেশ আছে শুধু একটি, সেই দেশটি হচ্ছে ভারত। কারণ 254 মাইল, মাত্র 54 কিলোমিটার মাত্র বার্মার সাথে আমাদের সীমান্ত। বার্মা নিজেরাই জর্জরিত, অন্য কারোর সাথে যুদ্ধ তো করা দূরের কথা, নিজের দেশের টেরিটরিও তারা রাখতে পারছে না। এই ছাড়া বঙ্গোপসাগরে
ওই জল কেলি করা ছাড়া আমাদের আর কোনো রাষ্ট্র প্রতিবেশী আমাদের নেই। আমাদের মূল প্রতিবেশী ভারত। এই ভারতের সাথে যে আমাদের 4,000 স্কোয়ার কিলোমিটার যে সীমান্ত রেখা, ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার লাইন, সেই ভারতের সাথেই তিনি যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন। এখন ভারত বুঝতে চাচ্ছে যে আপনারা কি আসলে যুদ্ধ করতে চান নাকি আমাদেরকে কাতুকুতু দিতে চান। এই যে মিলিশিয়াদেরকে জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলল আমাদের 50 লাখ মিলিশিয়া প্রস্তুত, এদিক দিয়া সেই 50 লাখ থেকে 8,000 বা 9,000 করে করে ট্রেনিং দেওয়া, অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। এটার নাম হচ্ছে ক্রিয়া মন্ত্রণালয় আর ট্রেনিংটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইলে আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, পুলিশ, রেব অথবা যে বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, সেই ডিফেন্স মিনিস্ট্রির হাতে এখন আর ডিফেন্স নাই। এখন বাংলাদেশের ডিফেন্স চলে গেছে কার কাছে? এই ডক্টর ইউনূসের পালিত পুত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের ওই বাটপার সন্ত্রাসী ছাদাবাজের কাছে। পেট মোটা হয়ে গেছে, ওয়েস্টিনে যায় খায়। আপনারা জানেন ওই যে চাঁদাবাজ যখন ধরা পড়ছে সে বলেছে যে ভাইয়া যে ফোন করে বলল, সেই কথা কিন্তু আপনারা জানেন। তার বাবাও কিন্তু চাঁদাবাজে ধরা পড়েছে, দুর্নীতিতে ধরা পড়েছে। এর ফলে এটা কি দাঁড়াচ্ছে? এখন আমরা বুঝছি যে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, বিডিআর, পুলিশ কারো কাছেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়টি এখন নাই। এখন এই প্রতিরক্ষার বিষয়টি চলে গেছে এই মিলিশিয়াদের কাছে। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? আফগানিস্তানে যুদ্ধ করা তালেবানরা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? ওই যে তেহরিকে তালেবান তারা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, এবং এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে এই যে লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদ, আল কায়দা এবং আইএস এর মতো সন্ত্রাসী বাহিনী। এরা সম্প্রতি আপনারা দেখেছেন মালয়েশিয়াতেও তাদের একটা গ্রুপ কিন্তু ধরা পড়েছে, যারা চূড়ান্ত বিচারের জন্য এখন প্রস্তুত। যেই কোনো দিন রায় ঘোষণা হবে, 15 থেকে 30 বছরের তাদের জেল জুলুম হতে পারে। তাহলে আপনারা বোঝেন যে বাংলাদেশটি যেহেতু মিলিশিয়াদের কাছে চলছে। এটার আরো একটা ক্লু আপনাদেরকে দিয়ে রাখি। এই আসিফ মাহমুদ কিন্তু বলেছে যে আমাদের প্রস্তুতি ছিল শেখ হাসিনাকে যদি এখন এইভাবে পরাজিত করতে না পারি আন্দোলনের মাধ্যমে, তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিব। তার মানে তাদের অস্ত্রেরও কিন্তু ভান্ডার রয়েছে। পুলিশকে হত্যা করেও বিশাল একটা অস্ত্র তারা মজুত করেছে। তাই ইন্ডিয়া এখন জানতে চাচ্ছে তোমরা কি যুদ্ধ খেলা আমাদের সাথে শুরু করতে চাও? তাহলে আমাদেরকে বলো। সেই জন্যই এই আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই বাটপার খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে। এখন যে বিষয়টা হবে, ভারত সরাসরি একটি প্রস্তাব তাদেরকে দিবে যে তোমরা হয় নিজে থেকে স্টেপ ডাউন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দাও, বাংলাদেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসো, আর তা না হলে আমরা কিন্তু তোমাদের বর্ডার টর্ডার আর মানব না। তার মানেটা তো বুঝতে পারছেন যে শিলিগুড়ি থেকে বাংলাদেশের যে চিকেন নেক, এদিক দিয়ে চট্টগ্রাম, এদিক থেকে আকাউড়া, সিলেট, এইসব অঞ্চল, তামাবিল সীমান্ত, এইসব অঞ্চলে কিন্তু ইন্ডিয়া, ভারত তাদের সৈন্য সমাবেশ বাড়িয়েছে। এর কারণটা কি? প্রয়োজন হলে তারা কিন্তু যে কোনো সময়ে আক্রমণও করতে পারে। এখন আপনি বলছেন এইসব কথা তো শুনছি, শুনবেন। ভারত এমন একটা রাষ্ট্র, ভারত কিন্তু দেন এন্ড দেয়ার কোনো ডিসিশন নেয় না। ভারত হইল স্লো অ্যান্ড স্টেডি। ভারতের একটা নীতি আছে, যে নীতিটির নাম হচ্ছে চাণক্য নীতি। এই চাণক্য নীতিতে মানে ফট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের মধ্যে নেই। তারা খুব ধীরস্থিরভাবে চিন্তা করে দেশ, জাতি, মানুষ, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতাবাদ এবং জাতীয়তাবাদ সবকিছুকে মাথায় রেখে ক্যালকুলেটিভ বইতে কিন্তু তারা পা পেলে। তবে এখন ভারতের ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই অগ্রগতির পথে। তারা দেখেছে যে বাংলাদেশের সাথে তাদের যে বর্ডার, এই বর্ডারটাতে যদি সেকুলার শক্তি ক্ষমতায় থাকে তাহলে তার 10 বিলিয়ন প্রতি বছর সামরিক ব্যয় কম হয়। কারণ তারা মনে করে বাংলাদেশ কখনো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের মতো কাউকে ভারতে অশান্তি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেটি হয়নি। এখন এই সরকারের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছে। 10টা আগস্টের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাই ভারত কনসার্ন যে আমরা 10 বিলিয়ন আমাদের সীমান্তে ব্যবহার করব নাকি বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য ব্যবহার করব। বুঝলে বোঝেন, না বুঝলে বোঝার চেষ্টা করেন। ভারত 10 বিলিয়ন সীমান্তে ব্যবহার না করে ওই 10 বিলিয়ন দিয়ে যেই কোনো সময় চাইলে বাংলাদেশে কিন্তু রিজিম চেঞ্জ করে দিতে পারে। ভারত যেহেতু স্লো অ্যান্ড স্টেডি পথে আগানো একটা দেশ, সেই জন্য ভারত সময় নিচ্ছে। ভারতেরও কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো টলারেন্সের একটা লিমিট আছে। তাদের লিমিটটা যখন শেষ হয়ে যাবে
তখন আপনারা বুঝবেন শুধু ইনুস নয়, ইনুসের বাপেরও ক্ষমতা নেই, ভারতকে ডিকটেট করে, ভারতকে থ্রেট দেয়, ভারতের অশান্ত করার জন্য ভারতকে কোনো কাজকর্ম করে। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, দিন আরো আসবে। আপনারা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বাধীনতার সপক্ষের শক্তির প্রতি যাদের মায়া মমতা ভালোবাসা আছে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিন যত যাচ্ছে সারা বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আপনারা দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কথা বলা বন্ধ, অথচ পৃথিবীর বহু দেশ তার বক্তৃতা নিচ্ছে, বিবৃতি নিচ্ছে, তার খবর ছাপাচ্ছে। কারণটা কি? বাংলাদেশে তো আরো বহু নেতা ছিল, এক্সাইলে ছিল, ঘরের ভিতরে ছিল, দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারেনি। তাদের কথা কয়টা পত্রিকা ছাপিয়েছে? কারণ বাংলাদেশ, এই ছোট দেশে শেখ হাসিনাকে যে মাত্রায় রাজনীতিবিদ হিসেবে মনে করা হয়, তার সাথে মাপার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে জন্ম হয়নি, হবে কিনা ভবিষ্যতে আমরা জানি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, তিনি কাজ করছেন রাতে এবং দিনে। আপনাদের জন্য সুখবর আসবেই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করুন, শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন। যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জ্বলে উঠছে। কি ঠিক বলছি না? আপনি জানেন আমি ঠিক বলছি। চলুন আরো বিস্তারিত বলি। মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয়। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আমি কিন্তু নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে সেই টিএসসিতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। সেই নির্বাচনটার পরে দেখতেছি যে সাদিক কায়েম উনি হলের ভিতরে আপনার হচ্ছে নৌকা নৌকা মিছিল করতেছে আর সেলফি তুলতেছে। আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নওয়াজুবিল্লাহ। চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ঈমান নষ্ট করে। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। কোনো কোনো সময় মানুষ ভুল করতে পারে, বিভ্রান্ত হতে পারে, কিন্তু ভুল আর ভ্রান্তি কাটলেই মানুষ যখন ফিরে দাঁড়ায়, তখন এই অবৈধ অরাজনৈতিক শক্তিকে যে সরে যেতেই হয়, সেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রমাণ করে দিচ্ছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বাংলাদেশে হেন কোনো পথ নেই যে পথে হাঁটছে না আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য। সবার আগে তারা শেখ হাসিনাকেই টার্গেট করেছে, ক্ষমতাচ্যুত করেছে, দেশ ছাড়া করেছে, দেশে থাকলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো এমন এক পরিবেশ তৈরি করেছে। অথচ দেশের বর্তমান পরিস্থিতি কি বলছে? আপনার কি মনে হয় না যে এত চেষ্টা করেও জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে তো পারেইনি, বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেটা দেশে তো বটেই, আন্তর্জাতিক ভাবেও। দেশটা আগেই সুন্দর ছিল, ঠিক আছে? এখন আর এই দেশে কোনো নিরাপত্তা নাই, আইন তো নাই বললেই চলে। শেখ হাসিনা বর্তমান অবস্থা থেকে অনেক গুণ ভালো ছিল। মানুষের মুখে মুখে শুনি আগে সরকার ভালো ছিল, আমরা এখন ভালো নেই। বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিছে ছাত্র উপদেষ্টারা। সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। আওয়ামী লীগের কিসের ছড়াচ্ছে? এইটা যে সন্ত্রাসীরা বলছে, জঙ্গিয়া সন্ত্রাসীরা। ভোট কাকে দিবে? ভোট কাকে দিবে? এখন তো হাসিনা নাই, কাক ভোট দেবো? অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই গোলমেলে, এর ভিতরে একটি বিষয় আশ্চর্য রকম স্পষ্ট। ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা এখনো রাজনীতির কেন্দ্রে। তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত অস্বস্তি তৈরি করেছে ক্ষমতাসীনদের জন্য। আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূস এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই হিসেবে। ইউনূসকে আর কেউ অরাজনৈতিক বলতে পারছে না এখন আর। পৃথিবীও মনে করছে যে ইউনূসের একটি ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেটি সফল করেছে আপাতভাবে। শুরু থেকেই ডক্টর ইউনূসের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। দেশের গণমাধ্যমে তাকে নিষিদ্ধ রাখার প্রচেষ্টা ছিল তারই অংশ। এরপর যখন দেখা গেল বিদেশেও তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন, তখন সরকার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধ করতে ভারতকে পর্যন্ত অনুরোধ জানিয়েছে, ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। কিন্তু মজার ঘটনা হলো এই তলবের পর দিনই শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিলেন। তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে মামলা চলছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। তিনি আন্তর্জাতিক আদালতের বিচার চেয়েও আরো একবার সেই বার্তাকে শক্ত করলেন। ইউনূস শেখ হাসিনাকে নীরব করতে চেয়েছে, কিন্তু শেখ হাসিনা প্রত্যেকবারই আরো জোরালো হয়ে ফিরে এসেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই
ক্ষোভ প্রকাশ করেননি, বরং এই প্রক্রিয়াকে প্রতিশোধের রাজনীতি হিসাবেও ব্যাখ্যা করেছেন। যারা একসময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল, আজ তারা সুযোগ পেয়ে শেখ হাসিনাকে সেই আদালতে দাঁড় করিয়েছে। এটি কোনো বিচার নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ। এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনের ডাক দেয়। সরকারি কঠোর মনোভাব, নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি, সড়কে সড়কে তল্লাশি, মোবাইল চেক করা, সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ হয়ে যায়। যানবাহন কম, বাস ট্রেনের গতিবিধি সীমিত, অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ। এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর। রয়টার্স একথা বলছে, আমরা নই। এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণই সরকারের মূল অস্বস্তির জায়গা। কারণ সরকার তো এতদিন বলে এসেছে যে আওয়ামী লীগ শেষ, তাদের জনভিত্তি শেষ, কিন্তু মানুষ রাস্তায় নামতে না পেলেও ঘরে থেকে এই হরতাল বা লকডাউনে ব্যাপক সাড়া দিয়েছে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে বিগত 16 মাসের অভিজ্ঞতা মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও তাদের উন্নয়ন দৃষ্টি এবং নেতৃত্বের ধারাবাহিকতা হঠাৎ করে হারিয়ে যায়নি। মানুষ দেখছে দেশ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যেতে পারত। আর এখানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার গঙের রাজনৈতিক পরাজয়। এই পরাজয় কিন্তু আজকের না কেবল, এর শুরু আরো আগেই, অনেক আগে। ইউনূসের এই রাজনৈতিক পরাজয় আসলে শুরু হয়েছিল পদ্মা সেতুর আমল থেকে। পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হওয়ার নেপথ্যে ইউনূসের ভূমিকার কথা আপনারা সবাই জানেন। সেই সময় শেখ হাসিনা বিদেশি চাপকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেশীয় অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে নিজের রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন। সেতু দাঁড়িয়ে গেছে। ইউনূসের বিরুদ্ধে এটি ছিল শেখ হাসিনার প্রথম বিজয়। এরপর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় দণ্ড ঘোষণাকে চাইলেও আপনি দ্বিতীয় পর্বের ঝটকা হিসেবে দেখতে পারেন। আরেকটি মামলা, যাতে ইউনূসের শাস্তি হতোই, যাতে তাকে জেলে যেতে হতো, সেই মামলার রায় ঘোষণার দিনই ইউনূস ক্ষমতা দখল করে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং পরে সেই মামলা থেকে সে অবৈধভাবে খালাস পায়। কারণ আদালত ততক্ষণে তারা দখল করে নিয়েছে এবং নিজেদের শয়নকক্ষ বানিয়ে ফেলেছে। তাহলে এখনকার পরিস্থিতি হলো ইউনূসের জন্য তৃতীয় ধাক্কা, এবং এটি হয়তো সর্বশেষ ধাক্কা, যেখানে ক্ষমতা হাতে নিয়েও ইউনূস রাজনৈতিক স্থিতি আনতে পারছেন না। তার প্রতিটি প্রচেষ্টা শেখ হাসিনাকে নীরব করা, আওয়ামী লীগকে ভেঙে দেওয়া, গণমাধ্যম নিয়ন্ত্রণ, বিদেশি রাজধানীতে উদ্বেগ সৃষ্টি, সবই একটি বড় রাজনৈতিক অস্বস্তির থেকে জন্ম নিচ্ছে। আল জাজিরার মতো শেখ হাসিনার কট্টর সমালোচক গণমাধ্যমও স্বীকার করছে যে আওয়ামী লীগ আবার জনমনে স্থান করে নিচ্ছে এবং শেখ হাসিনা আজও রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি। ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা শুধু বেঁচে নেই, তিনি রাজনীতির কেন্দ্রে টিকে আছেন। প্রতিপক্ষের প্রতিটি চাপের সামনে প্রতিবারই নতুনভাবে উঠে দাঁড়াচ্ছেন। শেখ হাসিনা এখনো আগের মতোই প্রভাবশালী, দৃঢ়, আর তার প্রতিপক্ষ যতই কৌশল করুক বারবার তাদেরকে পরাজিত করে দিচ্ছেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর এখন বাংলাদেশের রাজনৈতিক আঙিনা একটি বড় সত্য পরিষ্কার: শেখ হাসিনাকে থামানোর প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত তার পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে। তার উপস্থিতি, তার বক্তব্য, তার দল, এমনকি তার বিরুদ্ধে গঠন করা আইনি প্রক্রিয়া সবই আজ বিরূপভাবে ক্ষমতাসীনদের পাল্টা আঘাত করছে, ফিরে আসছে তাদের দিকে। এ কারণেই আজকের রাজনৈতিক প্রশ্নটা খুব সরল: রাষ্ট্র ক্ষমতার মালিকানা থাকা মানেই কি রাজনৈতিক বিজয়? অবশ্যই নয়। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দেয় সেটা যে নয়। ক্ষমতা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রভাবের কেন্দ্র এখনো বদলায়নি, এখনো সেটা শেখ হাসিনাতেই আছে। আপনি বিশ্বাস করেন না? আপনিও বিশ্বাস করেন, আমি জানি আপনি সেটা বিশ্বাস করেন। ভালো থাকবেন।